ও ভাই রে ভাই, নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের আর বেশি বাকি নেই। তো এই মৌসুমে কোন পাঁচটি দল টপ ফাইভে থাকবে আমার প্রিডিকশন এবং যুক্তি দিয়েই আজকে আমার এই ভিডিও। আমি এখানে কে চ্যাম্পিয়ন হবে, কে দ্বিতীয় হবে সেই র্যাঙ্কিং আমি করব না, শুধু বলছি সিজন শেষে আমার মতে কোন পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগের জায়গায় থাকবে। আর আমার সবচেয়ে বড় সারপ্রাইজ, আমার টপ ফাইভে লিভারপুল নেই। সো চলে যাই একদম মূল আলোচনায়। প্রথমত হচ্ছে আর্সেনাল। প্রথম দল হচ্ছে আর্সেনাল। মিকেল আর্টেটার দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ডিফেন্সিভ স্ট্যাবিলিটি, মিডফিল্ড কন্ট্রোল এবং সেট পিস থ্রেট। সাকা, রাইস, তারপর হচ্ছে ওডেগার্ড, জুবেমেন্ডি, তারপরে ম্যারিনো, এই কোর গ্রুপ অনেকদিন ধরে একসঙ্গে খেলছে। সো আর্টেটা বল হারানোর পর দ্রুত প্রেস করান এবং অপোনেন্টকে নিজের হাফে আটকে রাখেন। সো নতুন উইঙ্গার যেমন যোগ হয়েছে তাদের, ক্রিস্টোস টজিলিস মনে হয়। সো এটা তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করবে এবং ব্রুনো গুমারিসের যদি চলে আসে, যতটুকু শুনেছি যে হয়ে যাচ্ছে, সো মিডফিল্ড প্রায় কমপ্লিট হয়ে যাবে। সো স্কোয়াড ব্যালেন্স এবং ট্যাকটিক্যাল স্টেবিলিটি বিবেচনায় আর্সেনাল টপ ফাইভের বাইরে যাওয়ার সম্ভাবনা আমি একদমই দেখছি না। সো সেকেন্ড যে টিমটি সেটা হলো ম্যানচেস্টার সিটি। আমার দ্বিতীয় পছন্দের বা হচ্ছে দ্বিতীয় টপ প্রায়োরিটিতে থাকবে। পেপ গার্দিওলা না থাকলেও সিটির স্কোয়াডের কোয়ালিটি এখনও খুব ভয়ঙ্কর। নতুন কোচ শালার ভাই শালা আনজো মারেস্কা, জানেন কেন বলেছি। সো পজিশন বেসড ফুটবল খেলবেন এবং ডিফেন্স থেকে শর্ট পাসে বিল্ড আপ এবং ফুল ব্যাককে মিডফিল্ডে ব্যবহার এবং হাল্যান্ডের জন্য বক্সের ভিতরে সুযোগ তৈরি, এইটাই আমার কাছে মনে হচ্ছে যে তার মূল পরিকল্পনা হতে পারে। যদিও তাদের টিমে বার্নার্ডো সিলভা, স্টোনস, তারপরে আকেনজি, একে চলে গেছেন, এক্সপিরিয়েন্স অনেকটা কমেছে, তবে এলিয়ট অ্যান্ডারসনের এনার্জি ও বল ক্যারিং মিডফিল্ডে নতুন শক্তি যোগাবে বলে বিশ্বাস করছি আমি। এর সাথে যদি রদ্রি যদি চলে না যায়, ফর্ডেন এবং হ্যাল্যান্ড তো আছেনই। সো কোচ পরিবর্তনের কারণে শুরুতে ম্যান সিটি একটু সমস্যা পড়লেও পড়তে পারে, কিন্তু তাদের স্কোয়াড ডেপথ টপ ফাইভ নিশ্চিত করার জন্য একদম যথেষ্ট। এবং আমার থার্ড টিম, আমি কিন্তু আবার বলছি র্যাঙ্কিং না, সো থার্ড টিম হচ্ছে আমার নিজের দল চেলসিকে আমি টপ ফাইভে রাখছি, শুধু বড় ট্রান্সফারের কারণে নয়। আমরা অনেক বড় ট্রান্সফার করেছি, তবে জাভি আলোনসোর ট্যাকটিক্সের সাথে স্কোয়াডের একটা মিল রয়েছে এবং সে সিস্টেম মতোই কিন্তু ট্রান্সফারগুলো হয়েছে। জাভি সাধারণত তিনজন সেন্টার ব্যাক ব্যবহার করেন এবং হচ্ছে উইং ব্যাকে অনেক উপরে উঠে উইড দেয় এবং মিডফিল্ডে বাড়তি পাসিং অপশন তৈরি করে, এই ধরনের তিনি খেলাবেন। মর্গান রজার্স অ্যাটাক ও মিডফিল্ডে একাধিক পজিশনে খেলতে পারেন। তারপরে লাক্রোয়ার স্পিড হাই ডিফেন্সিভ লাইনের জন্য গুরুত্বপূর্ণ। কোয়েন্দা ও পালেস্ত্রা উইং ব্যাকের সিস্টেমে ভালো ফিট হতে পারেন। এছাড়াও চাভারিয়া রয়েছেন এবং আপনার হচ্ছে ভ্যালেন্টিন বার্কো কিন্তু যোগ হয়েছে। মার্কো কোরেয়া রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর দ্রুত গতির পেপ চাভারিয়াকে আনারও এটাও একটা কারণ হচ্ছে। তারপরে পালমার, কাইসেদো, জোয়া পেড্রো, রজার্স ঠিকভাবে ক্লিক করলে চেলসি অনেক গোল তৈরি করবে, এটা আমার মোটামুটি আমার বিশ্বাস। তো নতুন সিস্টেম বুঝতে কিছুটা সময় লাগবে, কিন্তু স্কোয়াড ডেপথ টেকনিক্যাল কোয়ালিটি তাদের টপ ফাইভে রাখবে বলে আমি বিশ্বাস করছি। 4 নম্বর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, চতুর্থ দল। কোনো সন্দেহ নাই ওরা এবার টপ 4 মাস্ট হবে। মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেড অনেক বেশি গোছানো হয়েছে এবং অনেক বেশি ব্যালেন্সড তাদের টিমের মধ্যে আমি দেখেছি। তার দল মিডফিল্ডে কন্ট্রোল রাখতে চায়, আবার সুযোগ পেলেই দ্রুত ভার্টিক্যাল অ্যাটাক যেটাকে বলে সেটা করছে। ব্রুনো ফার্নান্দেসের ক্রিয়েটিভিটি লাস্ট ইয়ারের হচ্ছে টপ প্রিমিয়ার লিগ প্লেয়ার হয়েছে। আমাদের মুভমেন্ট এবং কুনহার যে ডিরেক্ট রানিং তাদের অ্যাটাকের বড় শক্তি হবে বলে আমার বিশ্বাস। ক্যাসিমেরো চলে যাওয়ার পর আন্দ্রে সান্তোস আমার মনে হচ্ছে ডিফেন্সিভ এনার্জি দিবে দলটাকে। আমরা অনেক বড় লস হয়েছে চেলসির জন্য। আর টেলিম্যান্স এর পাসিং এবং টেম্পো কন্ট্রোল করবে, তবে একজন রিলায়েবল স্ট্রাইকার আমার কাছে এখনও মনে হয়েছে যে তাদের দরকার। অলি ওয়াটকিন্সের মতো কাউকে যদি তারা নিতে পারে, সেটা তো আছে। সেস্কো তো রয়েছে, কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত সেস্কো ঠিকভাবে মানিয়ে নিতে পারেনি বলে আমার কাছে এখনও মনে হচ্ছে। সো স্ট্রাইকারের সমস্যার সমাধান করতে পারলে ইউনাইটেডকে টপ 5 থেকে বাদ দেওয়ার কোনো অপশন নাই। এবং আমার সবচেয়ে বড় প্রেডিকশন, টটেনহাম হটস্পার মুরগি তারা টপ 5-এ থাকবে এবং নতুন কোচ রবার্টো ডি জার্ভি গোলকিপার ও ডিফেন্স থেকে রিস্ক নিয়ে বিল্ড আপ করান। আমি
এভাবেই দেখেছি তার টিমকে, তিনি অপোনেন্টের প্রেস নিজের দিকে টেনে এনে তারপর দ্রুত মিডফিল্ড ভেঙে অ্যাটাক করান। তার কিন্তু এবারের যে ট্রান্সফার উইন্ডো হয়েছে একদম 10-এ 10 ভাই। সান্দ্রো টোনালিকে তিনি মানে হচ্ছে নিউ ক্যাসেল থেকে এনেছেন, মিডফিল্ডে ইন্টেন্সিটি দিবে, লং পাস দিবে। তারপরে হচ্ছে ম্যাথুস ফার্নান্দেস এর প্রেসিং তার তো রয়েছে। তারপরে হচ্ছে তার ডিফেন্সে যদি আপনি ভ্যান হ্যাক এবং সেনেসি ডিফেন্স বলেন বিল্ড আপ করার জন্য সহায়তা করবে, এবং অ্যান্ডি রবার্টসন এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ যোগ করবে। ডিজার্ভির সিস্টেম সেটেল করলে মানে টটেনহামের খুব এন্টারটেনিং একটা দল হওয়ার পাশাপাশি ইফেক্টিভ একটা দলও হতে পারে। সো টপ 5 থেকে তারা বাদ পড়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু টপ 5 থেকে বাদ পড়তে পারে কারা? আমার কাছে মনে হয় যে সেটার প্রথম নাম হচ্ছে লিভারপুলের সমর্থকরা আমাকে মাফ করে দিবেন। তবে তারা সালা, কোনাটে, রবার্টসনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়েছে। নতুন কোচ আন্দোনি ইরাওলা হাই প্রেসিং ও দ্রুত অ্যাটাকিং ফুটবল খেললো, সালার গোলস এবং অ্যাসিস্ট্যান্ট রিপ্লেস করা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। একই সঙ্গে ডিফেন্সিভ পার্টনারশিপে নতুন ট্যাকটিক্যাল সিস্টেম তৈরি করতে হবে, তাই লিভারপুলের জন্য এটি ট্রানজিশন সিজনই আমার কাছে মনে হচ্ছে। এবং দ্বিতীয় যে দল সেটা হচ্ছে অ্যাস্টন ভিয়া। উনাই এমেরি আমার খুবই পছন্দের একজন কোচ, তাকে আমি বাদ দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ঢুকে যেতে পারে। মর্গান রজার্স এবং টেলিমেন্স চলে যাওয়ায় ভিয়া ক্রিয়েটিভিটি হারিয়েছে। গত মৌসুমে তারা অনেক কঠিন সুযোগ থেকেও কিন্তু গোল করে, এবং এই ধরনের ফিনিশিং প্রতি সিজনে যে তারা ধরে রাখতে পারবে এটা আমার মনে হয় না। এছাড়াও গার্নাচো, জোয়াও গোমেজ এবং হচ্ছে মানজাম্বি এর ভালো এডিশন হলেও রজার্স এবং টেলিমেন্সের যে প্রভাব দ্রুত রিপ্লেস করা আমার মনে হচ্ছে না সহজ হবে। তাই আমার টপ 5টা যে দল আর্সেনাল, ম্যান সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং হচ্ছে টটেনহাম, আর টপ 5 থেকে বাদ পড়ার সবচেয়ে ঝুঁকিতে থাকবে হচ্ছে লিভারপুল ও অ্যাস্টন ভিয়া। আপনাদের মতে আমার প্রিডিকশন থেকে কোন দল বাদ পড়বে আর তার সেই জায়গায় কোন দল জায়গা করে নেবে বলে বিশ্বাস, কমেন্ট সেকশনে জানান। অসংখ্য ধন্যবাদ।